নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ প্রথমবার কর্মরত শিক্ষকদের যে স্পেশাল টেট হওয়ার কথা চলছে গোটা ভারতবর্ষে, সেই নিয়ে উত্তরপ্রদেশ সরকার যে পৃথক একটা স্পেশাল টেটের আয়োজন করেছিল, আজকে সেই টেটের প্রশ্নপত্র নিয়ে এসেছি আপনাদের সামনে। এবং পরপর সেক্টর ওয়াইজ, টপিক ওয়াইজ, সিডিপি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস, এই চারটে বিষয়েরই চারটে ভিডিও নিয়ে আসবো পরপর। আজকে কিন্তু সেই সিডিপির টপিকগুলো নিয়ে শুরু করব। আর চারটে বিষয় কেন বললাম, কারণ সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই যে গত 4 জুলাই যে স্পেশাল টেট হয়েছিল সেই পেপার 1-এ প্রশ্নগুলো কেমন ছিল। কারণ প্রথমবার কিন্তু আমরা জানতে পারছি নর্মাল টেটের সাথে এর তুলনাটা, সেই প্রশ্নপত্রটা ভালোভাবে যাচাই করলে আমরা বুঝতে পারবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করি সেই সিরিজের আজকের প্রথম পর্ব সিডিপির। প্রশ্নটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 4 জুলাই এই পরীক্ষাটা হয়েছিল, ইউপি টেট 2021। এটা সেট 1, পেপার 1-এর সেট 1। এটা সরাসরি প্রশ্নপত্র থেকে, একটা ফটোকপি থেকে নেওয়া হয়েছে। সেই জন্য কিছু ক্ষেত্রে কিছু লেখাটা একটু অস্পষ্ট হতে পারে, যদিও আমি পুরোটাই ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে যাব। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের পর্ব। কি বলছেন? নাম্বার 1 প্রশ্ন, ইন অপারেন্ট কন্ডিশনিং শেপিং রেফার্স টু কোনটা? পানিশমেন্ট, নাকি গ্র্যাজুয়াল রিইনফোর্সমেন্ট অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনস, নাকি ইনসাইট ইনফরমেশন, নাকি রিফ্লেক্স পেয়ারিং? সঠিক উত্তর কী হবে? আপনারা যদি সঠিক উত্তর জানেন সবাই কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কারণ এই যে 30 নম্বরের সিডিপি যে প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব, সেগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যারা পেপার 1 দেবেন, যারা পেপার 2 দেবেন, প্রত্যেকের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ এবং সিলেবাস যেহেতু একই। তাহলে চলুন একসাথে আমরা প্রশ্নটা সলভ করি। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, গ্র্যাজুয়াল রিইনফোর্সমেন্ট অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। রিইনফোর্সমেন্ট অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন কথাটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। এটা ব্যাপারটা হচ্ছে, মানে আমরা একটা লক্ষ্যে পৌঁছবো, সেটা পৌঁছানোর আগে কয়েকটা ছোট ছোট ধাপ, সেটাকেই বলা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আর গ্র্যাজুয়াল রিইনফোর্সমেন্ট, এই কথাটার অর্থ কী? এর মানে হচ্ছে প্রত্যেকটা ধাপে যে উঠছে, প্রত্যেকটা ধাপে তাকে আলাদাভাবে পুরস্কার দেওয়া হচ্ছে। সেটা খাবার হতে পারে, প্রশংসা হতে পারে, বাহবা জানানো হতে পারে, যাতে তার সেই আচরণটা আরও বেশি মজবুত হয়। একটা খুব সহজ উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন আপনি আপনার পোষা একটা কুকুরকে নতুন কিছু শেখাবেন, ধরুন হ্যান্ডশেক করা শেখাবেন। এখন কুকুরটা তো প্রথমেই আপনি হাত পাতলে আপনার হাতে হাত দেবে না, তার জন্য আপনাকে ট্রেন করতে হবে তাকে, এবং সেটা স্টেপ বাই স্টেপ। প্রথমে ধরুন আপনি তার কাছে গেলেন, তার কাছে গিয়ে হাতটা নাড়ালেন এবং তাকে ধরুন একটা ছোট বিস্কুট বা একটা চকলেট দিলেন। আর সেই চকলেটটা দেওয়াই কিন্তু রিইনফোর্সমেন্ট, তাকে একটা পুরস্কার দেওয়া। সে কিছুটা যাতে উৎসাহিত হয় পরবর্তী আরও কাছে আসতে, পরবর্তী ধাপে উঠতে। এবং পরে যখন সে আসবে, আপনি যখন হাতটা নাড়াবেন, তখন কিন্তু তার মনের মধ্যে আশাটা জন্মাবে যে না, আমি যদি তার কাছে যাই, আমার হাতটাও একটু বাড়িয়ে দিই, তাহলে হয়তো তিনি আমাকে একটা বিস্কুট দেবেন। আর একদম শেষে আপনি যখন তার কাছে যাবেন, তখন কিন্তু আপনি হাত পাতলে সেও হাত পাতবে। আর এটাই হচ্ছে গ্র্যাজুয়াল রিইনফোর্সমেন্ট। মানে একটা জটিল আচরণ একেবারে না শিখিয়ে ছোটো ছোটো ধাপে আপনি তাকে যেভাবে ট্রেন করতে চাইছেন, সেই টার্গেটে আপনি পৌঁছতে পারবেন। এবং তার জন্য কিন্তু আপনি তাকে পুরস্কৃত করছেন। আর মনোবিজ্ঞানের ভাষায় এটাকেই বলা হয় শেপিং। আর এক্ষেত্রে বলে রাখি একটা বিষয়, যে এটা একজন বিখ্যাত মনোবিজ্ঞানী বিএফ স্কিনার, তার একটা বিখ্যাত তত্ত্ব অপারেন্ট কন্ডিশনিং। আর সেই তত্ত্বেই কিন্তু তিনি এই শেপিংয়ের আইডিয়াটা দিয়েছিলেন। যাই হোক, আর ভেতরে ঢুকবো না, পরবর্তী প্রশ্নে আমরা এবার এগোবো। পরের প্রশ্ন নাম্বার 2, আর্লি আইডেন্টিফিকেশন অফ এ লার্নিং ডিফিকাল্টি। আর্লি আইডেন্টিফিকেশন মানে আগে থেকে লার্নিং কী কী ডিফিকাল্টি রয়েছে সেগুলো ধরে ফেলা।
সেটা কিসে সাহায্য করছে? হেল্পস ইন এই অপশানগুলোর মধ্যে কোনটা? টাইমলি রেমেডিয়াল সাপোর্ট, নাকি লেবেলিং পার্মানেন্টলি, সি এক্সক্লুশন, নাকি ডি ডিলেড ইন্টারভেনশন? অবশ্যই নাম্বার এ, টাইমলি রেমেডিয়াল সাপোর্ট। মানে সঠিক সময়ে যদি তার কোনো শিশুর বা কোনো ছাত্রের যে যা যা প্রবলেম আছে সেগুলো যদি আমরা ধরে ফেলতে পারি, আমরা সেই ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে কিন্তু তার রেমেডিয়াল টিচিং কী কী দেবো, কী উপায় দেবো, সেগুলো আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো। আর এটা নিয়ে এই প্রশ্নটা। চলুন এর পরের প্রশ্নে আমরা এগোই। খুব সহজ প্রশ্ন। তারপরে নাম্বার 3 নম্বর প্রশ্ন, হুইচ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ গেস্টাল্ট সাইকোলজি সাজেস্ট দ্যাট লার্নার্স পারসিভ ইনফরমেশন অ্যাজ এ কমপ্লিট স্ট্রাকচার রাদার দেন জাস্ট আইসোলেটেড পার্ট? মানে যে গেস্টাল্ট মনস্তত্ত্ব বা সাইকোলজি, তার মূল নীতিটা এটাই বলে যে শিক্ষার্থীরা কোনো তথ্যকে আলাদা আলাদা টুকরো হিসেবে না দেখে একটা সম্পূর্ণ কাঠামো বা সমগ্র রূপ হিসেবে গ্রহণ করে। কোন মূল নীতিটা বলে? এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি 4টে অপশান রয়েছে, এর মধ্যে কোনটা? অবশ্যই অপশান সি হচ্ছে সঠিক উত্তর, দ্য হোল। আমরা যখন কোনো কিছু শিখি বা দেখি তখন আমাদের মন সেটাকে কিন্তু ছোট ছোট পার্টে না দেখে, এই যে ছোট ছোট পার্টে না দেখে সমগ্র অংশটা জুড়ে দেখে। ধরুন একটা মুখ, প্রথমে আমরা যখন দেখছি তার চোখ, তার নাক, তার মুখ এসব না দেখে আমরা কিন্তু প্রথমে তার মুখটা দেখি। এটাই হচ্ছে সাইকোলজি, গেস্টাল্ট সাইকোলজি। মানে প্রথমে একটা পুরো বিষয় হিসেবে কিন্তু মানুষ সেটাকে চেনে, দ্য হোল, একটা সমগ্র কাঠামো হিসেবে, সেটাকে পার্ট বাই পার্ট কিন্তু চেনে না। চলুন এর পরের প্রশ্নে আমরা এগোই। 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এমফাসাইজড ইন কনস্ট্রাকটিভিস্ট টিচিং? নিচের কোন বিষয়টাকে কনস্ট্রাকটিভিস্ট টিচিং হিসেবে বলা যেতে পারে? এ সাইলেন্স, বি লার্নার অ্যাক্টিভিটি, সি মেমোরাইজেশন, ডি টিচার ডমিনেন্স? কোনটা? সঠিক উত্তর হবে নাম্বার বি, লার্নার অ্যাক্টিভিটি। মানে ছাত্রদের নিজে থেকে করা কিছু কাজ, তার যে নিজস্ব যে সক্রিয়তা। মানে ধরুন আপনি কাউকে সাঁতার কাটা শেখাচ্ছেন, তাহলে সাঁতার কাটার যে নিয়ম কানুন সেটা কিন্তু আপনি তাকে চেয়ার টেবিলে বসে নিয়ম মুখস্থ করতে দিলে সে কিছুই শিখতে পারবে না। বিষয়টা মেমোরাইজেশন হবে, হস্তবিদ্যার মতো বিষয়টা হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না সে জলে নামছে, যতক্ষণ না সে হাত পা ছুটছে জলে, ততক্ষণ কিন্তু সে আদতে সাঁতারটা শিখতে পারবে না। তাহলে সে নিজে থেকে লড়াই করে যতক্ষণ না সেই প্রকৃত জ্ঞানটা, সেই সাঁতার শেখাটা যতক্ষণ না সে নিজে থেকে শিখছে, ততক্ষণ কিন্তু তার প্রকৃত শিক্ষাটা হচ্ছে না। আর এটাই এখানে কনস্ট্রাকটিভিস্ট টিচিং, মানে গঠনমূলক শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষার্থী কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। এখানে শিক্ষকের খুব একটা কোনো কাজ থাকবে না, সে ফেসিলিটেটর বা একজন পথপ্রদর্শক হয়ে কাজ করবে। আর এই ধারণার পেছনে মূলত দুজন মনোবিদ রয়েছেন। একজন হচ্ছেন আমাদের পিয়াজে, আর আরেকজন হচ্ছেন ভাইগটস্কি। এই দুজন কিন্তু এই ধারণার পেছনে রয়েছেন। চলুন এবার আমরা পরের প্রশ্নে এগোই। নাম্বার 5, a speech impaired child may best demonstrate learning through, মানে যার কথা বলার সমস্যা রয়েছে সেই বাচ্চাটি কিভাবে শিখবে? এ, কম্পিটিটিভ স্পিকিং অ্যাক্টিভিটিস উইথ পিয়ার্স, নাম্বার বি, oral recitation in front of the class, number C, alternative expressive formats, number D, remaining silent during classroom activities? সঠিক উত্তর হবে
নাম্বার সি, অল্টারনেটিভ এক্সপ্রেসিভ ফরম্যাটস। মানে যে কথা বলতে পারছে না, যার কথা বলার একটা সমস্যা রয়েছে, স্পিচ ইম্পেয়ার্ড, সে কিন্তু কোনো না কোনো উপায়ে তার মনের ভাবটা প্রকাশ করবে। সেটা ছবি এঁকে হোক বা অন্য কোনো রকম ইশারায় অঙ্গভঙ্গি দিয়ে হোক, সে কিন্তু তার মনের বিষয়টা, মনের ভাবটা সে কি শিখেছে সেটা কিন্তু সে প্রকাশ করবে। আর এটাকেই বলা হচ্ছে অল্টারনেটিভ এক্সপ্রেসিভ ফরম্যাট। আর বিখ্যাত মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্নারের যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, তার সাথে কিন্তু এটা অনেকটাই মেলে। তিনি পরিষ্কার তার তত্ত্বে বলেছিলেন যে সবার বুদ্ধি বা প্রকাশের মাধ্যম কিন্তু একরকম হয় না। কেউ কথা বলায় ভালো, কেউ আবার ছবি আঁকায় ভালো, কেউ শারীরিক অঙ্গভঙ্গিতেও কিন্তু তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করে। তাহলে এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। সেখান থেকেই প্রশ্নগুলো আসছে। আমরা এই জাস্ট 4-5টা প্রশ্নতে কিন্তু বুঝতে পারছি যে বিগত দিনে আমরা ঠিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, প্রশ্নগুলো সলভ করেছি, থিওরি নিয়ে দীর্ঘ ক্লাস করেছি, তার অজস্র ভিডিও রয়েছে প্লে লিস্টে। তাই সেই জানা বিষয়গুলোর মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো থাকছে। 6 নম্বর প্রশ্ন, ইমোশনাল সিকিউরিটি ইন দ্য ক্লাসরুম হেল্পস চিলড্রেন টু, মানে ইমোশনাল সিকিউরিটি, ক্লাসরুমের মধ্যে ইমোশনাল সিকিউরিটি হেল্পস চিলড্রেন টু অ্যাভয়েড টাস্কস, উইথড্র, পার্টিসিপেট কনফিডেন্টলি, ডি ফিয়ার মিস্টেকস। কোনটা? মানে ক্লাসের মধ্যে যদি একটা ইমোশনাল সিকিউর পরিবেশ থাকে, সেক্ষেত্রে ছাত্রকে কোন বিষয়টা হেল্প করে? সঠিক উত্তর হবে নাম্বার সি, পার্টিসিপেট কনফিডেন্টলি। যে কোনো বিষয়ে খুব আত্মবিশ্বাস নিয়ে সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আর ঠিক এখানেই কিন্তু একজন মনোবিদের কথা মনে পড়ছে। খুব ভালোভাবে মনে করে দেখুন, কিছুদিন আগেই তাকে নিয়ে একটা ক্লাস হয়েছিল, মাসলোর থিওরিটার নাম কি? থিওরিটার নাম হচ্ছে হায়ারার্কি অফ নিডস। সেখানে তিনি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলেছিলেন এবং ক্লাসরুমে সেফটি, ইমোশনাল সিকিউরিটির কথা বলেছিলেন। আর ক্লাসরুম যদি ইমোশনালি সিকিউর হয়, অনেক বেশি ছাত্ররা কিন্তু অনেক বেশি সেখানে নিরাপদ বোধ করবে। আর নিরাপদ পরিবেশ কিন্তু অনেকটাই একজন ছাত্রের আত্মবিকাশ ঘটাবে। সে আরও আত্মবিশ্বাসের সাথে সেই ক্লাসে ইনভলভড হতে পারবে। তাহলে দেখুন যে কিভাবে বিভিন্ন মনোবিদের তত্ত্ব থেকে প্রশ্নগুলো উঠে আসছে। তাই যত বেশি আমরা এমসিকিউ সলভ করব, তত কিন্তু আমাদের প্রশ্নের যে উত্তর করার কনফিডেন্স, আমাদের নিজেদেরও কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেক বেশি হাই হবে। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 7 নম্বর প্রশ্ন, এ টিচার ইউজিং কোয়েশ্চেনিং টু গাইড লার্নার্স টুয়ার্ডস ডিসকভারিং আনসার্স ইজ অ্যাপ্লাইং। অর্থাৎ একজন টিচার ক্লাসরুমে কোয়েশ্চেনিং মেথড, মানে প্রশ্ন করা, কোয়েশ্চেনিং টু গাইড লার্নার্স টুয়ার্ডস ডিসকভারিং আনসার, মানে উত্তরটা খোঁজার জন্য একজন ছাত্রকে মোটিভেট করছেন কিছু প্রশ্নের মাধ্যমে। এই পদ্ধতিটা কোন পদ্ধতি, কী ধরনের পদ্ধতি, সেটাই জানতে চেয়েছে এখানে অপশানগুলোতে। সঠিক উত্তর হবে নাম্বার বি, সক্রেটিক টিচিং টেকনিক। সক্রেটিক টিচিং টেকনিক। এখানে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের নামটা কিন্তু উঠে আসছে, কারণ তিনি কিন্তু বিশ্বাস করতেন যে মানুষের জ্ঞান তার ভেতরেই লুকিয়ে থাকে, শুধু সেটাকে বের করতে হবে। তার জন্য কী দরকার? কিছু প্রশ্ন। আর সেই প্রশ্ন করার কাজটা একজন শিক্ষক যদি প্রকৃত অর্থেই করেন, তাহলে কিন্তু সেই ছাত্র সঠিক উত্তরটা নিজে থেকেই দিতে পারবে, সে আবিষ্কার করতে পারবে নতুন কিছু। ধরুন আপনি ক্লাসরুমে গেলেন, আপনি জিজ্ঞেস করলেন যে বাচ্চাদেরকে যে বাড়িতে খেয়ে এসেছো এবং সেই রান্নাটা কে করেছে? তারা উত্তর দেবে মা করেছে। কোথায় করেছে? রান্নাঘরে করেছে। এখন তুমি বলো তো, গাছ কি রান্নাটা করতে পারে? যারা একটু বুদ্ধিমান তারা বলবে না, পারে না। তাহলে তারা কিভাবে করে? কেউ কেউ বলবে গাছের পাতায় করে। বলবে গাছের পাতায় কীভাবে করে? এমনিতেই তার মধ্যে কি সব কিছু মশলাপাতি যা যা দরকার সেই সব ইনগ্রেডিয়েন্টস কি থাকে?
তারা বলবে না, তা তো থাকে না, সেগুলো মানুষ সেগুলো গাছ তার পরিবেশ থেকে গ্রহণ করে, পরিবেশ থেকে সেই সমস্ত জিনিসগুলো নিলেই কি গাছের খাবার তৈরি হয়ে যাবে? তখন তারা উত্তর দেবে না, কখনোই না। তাহলে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে হবে। তাহলে দেখুন, আমি একটার পর একটা প্রশ্ন করছি, উত্তরগুলো তাদের মধ্যে থেকেই উঠে আসছে, এবং একদম শেষে তাদের মধ্যে থেকেই কেউ না কেউ উত্তর দেবে যে স্যার, গাছ তার খাবারটা যে পদ্ধতিতে তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস। তাহলে আমাকে কিন্তু তাকে পৌঁছে দিতে হলো না, সে নিজেই পৌঁছে গেল সেই সঠিক উত্তরের দিকে কিছু প্রশ্নের মাধ্যমে। তাহলে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনিং টেকনিক, আর যেটা সক্রেটিক টিচিং টেকনিকও বলা হয়। চলুন এবার আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে চলি। 8 নম্বর প্রশ্ন, কগনিশন ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড to which area of human development? A. Gross motor skill coordination. B. Physical development. C. Mental process involvement in acquiring knowledge. D. Social behavior in groups. এখানে বলা হচ্ছে যে কগনিশন মানুষের বিকাশের কোন ক্ষেত্রে সাথে সব থেকে বেশি যুক্ত, কোন ক্ষেত্রের সাথে, নিচের যে সেক্টরগুলো দিয়েছে তার মধ্যে। সঠিক উত্তরটা হবে নাম্বার সি, মেন্টাল প্রসেস ইনভলভড ইন অ্যাকোয়ারিং নলেজ। মানে বিষয়টা কি, বিষয়টা একটু দেখুন ভালোভাবে। যে প্রথমে আমরা এই যে কগনিশন কথাটা পেলাম, এই কগনিশন কথাটা কি? কগনিশন শব্দটা শুনলে কিন্তু প্রথমেই আমাদের মাথায় কিন্তু কিছু কাজকর্ম সম্বন্ধে ঘোরাফেরা করে। মানে কগনিশন কথাটার অর্থই হচ্ছে কিছু কাজকর্ম, মানে মাথার ভেতরের কিছু কাজকর্ম। মানে আমরা কিভাবে চিন্তা করি, কিভাবে কোনো জিনিস শিখছি, মনে রাখছি, নিজেদের বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধানগুলো করছি, এই সব কিছুই কিন্তু কগনিশন, একটা মেন্টাল প্রসেস বলা যেতে পারে। আর সেই জন্যে এখানে সঠিক উত্তর হলো নাম্বার সি, মেন্টাল প্রসেস ইনভলভড ইন অ্যাকোয়ারিং নলেজ। মানে নলেজ বা জ্ঞান অর্জন করার সময় যে মেন্টাল প্রসেসটা হচ্ছে, আমাদের মাথায় যে কাজকর্মগুলো চলছে, সেটাই হচ্ছে সেই কগনিশন। আর এই যে কগনিশনের যে বিষয়গুলো, তার সাথে কিন্তু একজন আমাদের যে মনোবিদ, সাইকোলজিস্ট, তার একটা তত্ত্বের খুব মিল রয়েছে, সেটাও আমাদের এখানে জেনে রাখা উচিত, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পেঁয়াজের, সেই তত্ত্বটাও কিন্তু আমাদের এখানে জেনে রাখা উচিত। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটি শিশু বড় হওয়ার সাথে সাথে কীভাবে তার চারপাশটা বুঝতে শুরু করে, কীভাবে তার জ্ঞানের যে কাঠামোটা সেটা স্টেপ বাই স্টেপ তৈরি হতে থাকে, এবং এরপরে ধাপে ধাপে তার যে মেন্টাল প্রসেস সেটাও আস্তে আস্তে বিকশিত হয়, সেটা আস্তে আস্তে ডেভেলপড হয়। 9 নম্বর প্রশ্ন, এ টিচিং অ্যাপ্রোচ in which the teacher directly explains concepts, ideas and principles to students is called, মানে এমন একটা শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক সরাসরি ছাত্রদের সামনে কোনো ধারণা, মানে কনসেপ্ট, কোনো চিন্তাভাবনা বা নীতি, অর্থাৎ আইডিয়াস বা প্রিন্সিপালস, মানে পরিষ্কারভাবে খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করে বুঝিয়ে দেন, সেই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে, সেই শিক্ষণ পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? এ হিউরিস্টিক টিচিং, বি ডিসকভারি লার্নিং, সি প্রজেক্ট মেথড, ডি এক্সপোজিটরি টিচিং। কোনটা হবে সঠিক উত্তর? উত্তর হবে নাম্বার ডি, এক্সপোজিটরি টিচিং, অর্থাৎ ব্যাখ্যামূলক শিক্ষণ পদ্ধতি। ব্যাখ্যামূলক, এক্সপোজিটরি টিচিং। আচ্ছা, এক্সপোজিটরি এটা তো আমরা বুঝলাম, তাহলে হিউরিস্টিকটা কি? হিউরিস্টিক বা ডিসকভারি যেটা, সেখানে টিচারের কিন্তু খুব একটা কাজ নেই, সেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে উত্তরটা বের করতে হয়, এই দুটো পদ্ধতিতে। আর প্রজেক্ট মেথডে তো আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন রকম কনসেপ্ট, আইডিয়া বেসড যে বিষয়গুলো থাকে, তার উপর বিভিন্ন মডেল তৈরি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে, যেটা সাথে
টিচারের কোনো ইনভলভমেন্ট সরাসরি থাকে না, পুরোটাই ছাত্রছাত্রীদের নিজস্ব কাজের ওপর ভিত্তি করে তৈরি হয়। আর এখানে আরও একটা বিষয় কিন্তু জেনে রাখা দরকার, যে ডেভিড অসুবেল একজন বিখ্যাত মার্কিন মনোবিদ। তার একটা তত্ত্ব, মিনিংফুল ভার্বাল লার্নিং, মিনিংফুল ভার্বাল লার্নিং এই যে তত্ত্বটা অসুবেলের, তার সাথে কিন্তু এই প্রশ্নটা সরাসরি কিন্তু একটা মিল রয়েছে। অসুবেল তিনি বিশ্বাস করতেন যে শিক্ষকরা যদি আগে থেকে কোনো বিষয়ের যে ইনফরমেশানগুলো সেগুলো যদি খুব গুছিয়ে তাদের ছাত্রদের সামনে রাখেন, তাহলে কিন্তু খুব কম সময় এবং খুব ভালোভাবে নতুন কিছু শিখতে পারে ছাত্ররা। আর সেখান থেকেই উঠে আসছে এই এক্সপোজিটরি টিচিং, অর্থাৎ ব্যাখ্যামূলক শিক্ষণ পদ্ধতি। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। চাইল্ড ডেভেলপমেন্ট is defined as the sequence of biological, psychological and emotional changes that occur in human beings between birth and which stage of life? Early childhood, naki the end of adolescence, naki maturity, naki adulthood? জানতে চাওয়া হয়েছে যে শিশুর বিকাশ বলতে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট জন্ম থেকে জীবনের কোন পর্যায় পর্যন্ত শারীরিক, মানসিক এবং ইমোশনাল যে চেঞ্জেসগুলো আসে সেই ধারাবাহিকতাটাকে বোঝায়, সেই সিকোয়েন্সটাকে বোঝায়, সেই সিকোয়েন্স, ধারাবাহিকতা কোন স্টেজটাকে, জীবনের কোন স্টেজটাকে। সঠিক উত্তর নাম্বার বি, দ্য এন্ড অফ অ্যাডোলেসেন্স, মানে বয়স সন্ধিকালের একদম শেষ পর্যায়ে। আর এক্ষেত্রেও কিন্তু সেই বিখ্যাত দুই মনোবিদ পিয়াজে এবং এরিকসনের যে তত্ত্ব, মানুষের বিকাশের যে তত্ত্ব, তার সাথে কিন্তু মিল রয়েছে। বয়স সন্ধিকাল অর্থাৎ 18 থেকে 20 বছর বয়স, মানে বয়স সন্ধিকালের শেষ পর্যায়ে অর্থাৎ 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত এই বিষয়টা চলে। এরিকসনের যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট থিওরি, সেখানে এই বয়ঃসন্ধিকালের শেষেই কিন্তু একজন ব্যক্তি তার নিজের পরিচয়, আইডেন্টিটি খুঁজে পায়। চলুন পরের প্রশ্নে আমরা এগোই। 11 নম্বর প্রশ্ন, হোয়েন চিলড্রেন প্ল্যান হাউ টু অ্যাপ্রোচ এ টাস্ক দে আর ইউজিং ফিয়ার, মেমোরাইজেশন, লার্নিং স্ট্র্যাটেজিস, ডি রিফ্লেক্সেস? মানে বাচ্চারা যখন কোনো কাজ করে তখন তারা কোন পদ্ধতি অবলম্বন করে? এখানে সঠিক উত্তরটা হবে নাম্বার সি, লার্নিং স্ট্র্যাটেজিজ, অর্থাৎ শেখার যে কৌশল সেটা তারা অবলম্বন করে। মানে কাজ শুরুর আগে প্রতিটি বাচ্চাই কিন্তু একটা ছক ঘোষণা, একটা পরিকল্পনা করে নেয়। আর এই জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই কার কাছে? পিয়াজে এবং ভাইগটস্কির যে কগনিটিভ ডেভেলপমেন্ট তার যে তত্ত্ব রয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা আমরা পাই যে ভয় এবং মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু কোনো প্ল্যান করা যায় না। অর্থাৎ যে কারণে ফিয়ারও হবে না, মেমোরাইজেশনও হবে না। রিফ্লেক্স তো এখানে কোনো স্ট্র্যাটেজি নয়। মোট কথা নিজের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে নতুন কোনো কাজের পদ্ধতি তৈরি, আর সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি, শেখার একটা স্ট্র্যাটেজি, যেটা বাচ্চারা তারা কোনো কাজ করার আগে করে থাকে। চলুন পরের প্রশ্ন, নাম্বার 12, থর্নডাইকস ল অফ এক্সারসাইজ states that a social interaction is essential. Number B, punishment weakens behavior. Number C, practice strengthens connections. Number D, insight solves problems. মানে থর্নডাইকের ল অফ এক্সারসাইজ
মানে অনুশীলনের সূত্র যেটা, সেটা বলতে এখানে কি বোঝাচ্ছে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার সি, প্র্যাকটিস স্ট্রেনথেন্স কানেকশনস। অর্থাৎ অনুশীলন করা, সেটাই কিন্তু যে কোনো বিষয়ের যোগাযোগকে বা সংযোগকে আরও বেশি শক্তিশালী করে তোলে। মানে থর্নডাইক তিনি তার যে তত্ত্ব ল অফ এক্সারসাইজ, সেখানে বলতে চেয়েছেন যে আপনি একটা কাজ যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি অনুশীলন করবেন, তত কিন্তু আপনার মাথার বুদ্ধি আর কাজের মধ্যে একটা কানেকশান তৈরি হবে এবং সেটা আরও বেশি স্ট্রং হবে। আমরা ইংরেজিতে প্রত্যেকেই জানি একটা কথা, যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আর এখানে ঠিক সেই বিষয়টাই কিন্তু বলা হয়েছে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 13 নম্বর প্রশ্ন, টিচিং ক্যান বেস্ট বি ডিফাইন্ড অ্যাজ এ ফেসিলিটেশন অফ লার্নিং, নাম্বার বি ক্লাসরুম কন্ট্রোল, নাম্বার সি ট্রান্সফার অফ ইনফরমেশন, নাম্বার ডি ডেলিভারি অফ লেকচার্স। অর্থাৎ শিক্ষাদান বা টিচিংয়ের সব থেকে ভালো সংজ্ঞা কোনটা হতে পারে? এখানে সঠিক উত্তর হবে নাম্বার এ, ফেসিলিটেশন অফ লার্নিং, মানে শেখাটাকে অনেক বেশি সহজ করে তোলা। অ্যাকচুয়ালি আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু শিক্ষকের খুব বেশি কাজ নেই। মানে আগেকার মতো সেই ক্লাসরুম কন্ট্রোল করা, লেকচার দেওয়া, সেই বিষয়গুলোর ধারণা কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে। এখন কি করতে হবে? এখন শিক্ষার্থী বা ছাত্রদের ভেতরের যে শিক্ষাটা, যে জ্ঞানটা, সেটা কিভাবে বের করে নিয়ে আসা যায়, তাদেরকে শিখতে সাহায্য করতে হবে, তাদেরকে পড়াশোনাটাকে ভালো লাগাতে হবে, ভালোবাসাতে হবে। এটাই কিন্তু একজন শিক্ষকের কাজ। সেই জন্য এখানে একজন শিক্ষককে বলা হচ্ছে ফেসিলিটেটর। আর এক্ষেত্রে একজন বিখ্যাত মনোবিদের নাম আসছেই, তার নাম হচ্ছে কার্ল রজার্স। এই যে শিক্ষককে যে ফেসিলিটেটর বলা হচ্ছে, এটা কিন্তু তার তত্ত্বেই রয়েছে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে, যে এই যে শিক্ষককে ফেসিলিটেটর বলা হচ্ছে, এটার পেছনে কে রয়েছেন বা কোন মনোবিদ রয়েছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো কার্ল রজার্স। পরের প্রশ্নে আমরা যাই, 14 নম্বর প্রশ্ন, হুইচ টিচিং অ্যাপ্রোচ ইজ পার্টিকুলারলি বেনিফিশিয়াল ফর লার্নার্স উইথ ডিসলেক্সিয়া, ADHD and other learning disabilities because it uses a variety of sensory experiences? A lecture method, B independent method, independent study, C drill method, D multi-sensory learning. প্রশ্নটাতে কি বলতে চাইছে একটু দেখে নিই, যে এই যে ডিসলেক্সিয়া অর্থাৎ যে পড়ার সমস্যা, ডিসলেক্সিয়া, ADHD অর্থাৎ একটা মনোযোগের, কনসেন্ট্রেশনের একটা সমস্যা, এই ধরনের যে সমস্যাগুলো পড়ার ক্ষেত্রে, এই ধরনের যে বাচ্চাদের সমস্যাগুলো থাকে, কোন উপায়ে পড়ালে সব থেকে বেশি কার্যকরী হবে, এটাই কিন্তু জানতে চেয়েছে এখানে। লেকচার মেথড নাকি ইন্ডিপেন্ডেন্ট মেথড নাকি ড্রিল মেথড নাকি মাল্টি সেন্সারি লার্নিং? এখানে সঠিক উত্তরটা হবে নাম্বার ডি, মাল্টি সেন্সারি লার্নিং, মানে বহু ইন্দ্রিয় ভিত্তিক শিক্ষণ পদ্ধতি। ধরুন আমরা যারা শিক্ষক, যারা ক্লাসে প্রতিনিয়ত যাচ্ছি এবং ক্লাসের মধ্যে বহু ধরনের ছাত্র থাকে, মেধাবী ছাত্র থাকে, দুর্বল ছাত্র থাকে, সবার কিন্তু সমান বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স নেই। সেক্ষেত্রে কি করি আমরা, যে যার সাধারণভাবে কোনো বিষয়, কোনো টপিক যখন মাথায় ঢোকে না, তখন কি করি, তখন একটা ছবি আঁকলাম, একটা গল্প শোনালাম, হাতে কলমে তাকে কিছু কাজ দিলাম, তখন কিন্তু তার সেই পড়ার বা সেই টপিকের ওপর একটা ভালো লাগা জন্মালো। সে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে এবার পরবর্তীতে আরও বেশি জানতে বিষয়টা সম্বন্ধে, তার ইনভলভমেন্ট বাড়ছে আগের থেকে। তাহলে তার যখন সে একটা টপিকের ছবি সে বোর্ডে দেখতে পাচ্ছে, একটা চার্ট দেখতে পাচ্ছে, কোনো মডেল দেখতে পাচ্ছে, তার সবকটা যে সেন্সারি অর্গান, যে ইন্দ্রিয়গুলো, সেগুলো কিন্তু কাজ করছে, অর্থাৎ তার পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মাচ্ছে। তাহলে এই মাল্টি সেন্সারি লার্নিং যে পদ্ধতি, সেটা যদি আমরা এই ধরনের
সমস্যায় আক্রান্ত ছাত্রদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি সেটা অনেক বেশি কার্যকরী হয়। 15 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ ডাজ কাউন্সিলিং ডিফার ফ্রম গাইডেন্স? এ কাউন্সিলিং ইগনোরস ইমোশনাল ইস্যুস while guidance is always one-to-one. Counseling is only for adults and extroverts. C. Guidance is only for careers and curative in nature. Number D. Counseling is usually individual focused while guidance is often group focused. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কাউন্সিলিং মানে হচ্ছে পরামর্শ দেওয়া। এই কাউন্সিলিং বিষয়টা কিভাবে গাইডেন্সের থেকে আলাদা? গাইডেন্স মানে কাউকে কোনো সঠিক দিকটা বলে দেওয়া, দিক নির্দেশ করা। তাহলে সঠিক উত্তরটা হবে নাম্বার ডি। সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার ডি। কাউন্সিলিং ইজ ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল ফোকাসড ওয়াইল গাইডেন্স ইজ অফেন গ্রুপ ফোকাসড। গাইডেন্স, দেখুন আমরা ক্লাসরুমে যখন ছাত্রদের কোনো কিছু পড়াই, তাদেরকে গাইড করি, তাদেরকে কিন্তু সঠিক দিক নির্দেশ করি যে কীভাবে চলতে হবে, আগামী দিনে তোমার ভবিষ্যৎটা কীভাবে গড়ে তুলবে, তার জন্য পড়াশুনো করতে হবে, পড়ার বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি। তাহলে সেটা হচ্ছে গাইডেন্স, তাকে গাইড করা। আর যখন সেটা কাউন্সিলিংয়ের প্রশ্ন আসে তখন কিন্তু সেটা 1-to-1, অর্থাৎ যেখানে একান্তে মনের কথা শোনা হবে, সেটাই কিন্তু বেসিক একটা তফাৎ। ক্ষেত্রে কিন্তু একজন মনোবিদের কথা আমাদেরকে নিয়ে আসতে হবে, যার নাম আমরা একটু আগেই আলোচনা করলাম, কার্ল রজার্স। তার ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি, ভালো করে শুনুন, ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি, ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি, সেখানে কিন্তু সেই কাউন্সিলিংয়ের কথা তিনি বলেছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের যখন আমরা যে এমসিকিউগুলো সলভ করব, আমাদের কিন্তু এতটা ডিপে গিয়ে কিন্তু বিষয়গুলো জানতে হবে। তাহলে একটা এমসিকিউ থেকে একটা পুরো চ্যাপ্টার, একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং সেইখান থেকে যত রকম পার্সপেক্টিভেই প্রশ্ন আসুক না কেন আমরা সহজেই সলভ করতে পারবো। তাহলে বন্ধুরা, 30টা প্রশ্নের মধ্যে আজকে 15টা প্রশ্ন আমরা সলভ করলাম, কারণ এর বেশি এগোলে আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব হবে না। তাই নেক্সট পার্টে আমরা পরবর্তী 15টা প্রশ্ন সলভ করব। ইন সার্ভিস টেট, অর্থাৎ উত্তরপ্রদেশের যে টেটটা গতকাল হলো, সেই প্রশ্নপত্রগুলো আমরা সলভ করছি। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব সিডিপির, এবং সিডিপির প্রশ্নের পরে সব কটা সাবজেক্ট পরপর আসবে। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক ধন্যবাদ।